আমাদের অভাবের সংসার কি আর কোনোদিনই কাটবে না? আমার খুব ভালো মন্দ খেতে ইচ্ছে করে, কিন্তু খেতে পারি না। দেখবি একদিন আমাদের অভাব সব কেটে যাবে। সুন্দরবনের এই অখ্যাত গ্রামে নদীর ধারে আমরা থাকি, তারপরেও এই অভাবের সাথে লড়াই করে আমরা যেভাবে বেঁচে রয়েছি সেটাই তো আসল কথা রে। আমি তোর ওপরে ভরসা করি পূজাদি, তোর যা বুদ্ধি, দেখবি একদিন তুই ঠিক রাস্তা বার করে আমাদের সকলকে এই দারিদ্র থেকে উদ্ধারের রাস্তা দেখাবি। হয়তো আমি চেষ্টা করব আমার স্বপ্নগুলোকে নিয়ে বাঁচার, কিন্তু যদি দাদিমা এত কষ্টের সাথে আমাদেরকে মানুষ না করতে পারত, তাহলে আমরা এই দিনটা কখনোই দেখতে পারতাম না। তাই আমাদের জীবনের পেছনে দাদিমার অবদান সব থেকে বেশি। তোদেরকে আমি ছোট থেকে একটাই শিক্ষা দিয়েছি, সেই শিক্ষাটা সারা জীবনেও তোরা যেন ভুলে যাস না। তোমার দেওয়া শিক্ষা কি কখনো ভুলতে পারি দাদিমা? তোমার দেখানো পথেই তো চলে এসেছি এতকাল। তোমার পথে চলতে চলতেই তো আমরা এতটা বড় হয়ে গেলাম। আর তুমি ভাবলে কি করে বলো তো আমরা তোমার কথা বলা ভুলে যাব? জানি তোরা ভুলবি না, তাও বলে রাখি, জীবনটা কষ্টের। জীবনে অনেক ঘাত প্রতিঘাত লড়াই আসবে। বিশেষ করে আমরা যে অঞ্চলে থাকি, এখানে বাঘ, কুমির আর প্রকৃতির সাথে লড়াই করেই তো বাঁচতে হয়। তাই বলছি, জীবনে হেরে না গিয়ে লড়াই করে বাঁচতে শেখ। জীবনে অনেক দূর যাবি। কখনো যদি হতাশ হই, তোমার এই কথাগুলো মনে করব। আমাদের আর বাইরে থেকে অনুপ্রেরণা নেওয়ার দরকার নেই, তুমিই আমাদের আসল অনুপ্রেরণা। রাখি, তোর বড্ড কষ্ট হয় বল এইভাবে জীবনটা বাঁচতে? কষ্ট হলেও আর কি করব বলো তো, জন্মেছি যখন এখানে, তখন তো কাটাতেই হবে কষ্টের সাথে। তবে আমি কিন্তু অনেক স্বপ্ন দেখি রে। আমি স্বপ্ন দেখি যে একদিন এমন কিছু করব যার জন্য আমাদের এই ছোট্ট গ্রামটাকে সারা দেশের লোক জানবে। তোমার কি মনে হয়, তোমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে? অবশ্যই পূরণ হবে, যদি তুই আমার সাথে থাকিস। আমি তো তোমার সাথেই থাকব, কিন্তু পরিকল্পনাটা কি একটু বলো তো শুনি। পরিকল্পনাটা হচ্ছে যে আমি রান্নায় খুব ভালো, আর তুই খুব বুদ্ধিমতী মেয়ে। তাই আমরা দুজনে যদি একটা ঝাল কাঁকড়ার হোটেল ব্যবসা খুলতে পারি, তাহলে দেখবি সেই রান্নার নামে আমাদের গ্রামের নাম সারা দেশে ছড়িয়ে পড়বে। তুমি ঠিক বলেছ। আর তাছাড়া এটা একটা টুরিস্টের জায়গা, এখানে বাইরে থেকে কত লোক আসে বলো তো। সেই জন্যই তো বলছি, এখানে যেহেতু বাইরে থেকে সবাই ঘুরতে আসে, দেখবি আমাদের ঝাল কাঁকড়া খেয়ে দেশে বিদেশের লোকে আমাদের সুনাম করছে। তখন আমাদের সংসারের সব কষ্ট দূর হয়ে যাবে বলো। অবশ্যই দূর হয়ে যাবে, দূর হতে বাধ্য তখন। আর যদি ভালো হয়, সত্যি একদিন আমাদের নাম দেশে বিদেশে ছড়িয়ে পড়বে তোমার কথা মতন। তখন একটা ভালো ঘর হবে দেখবি, যে ঘরে রাতে বাঘ ঢোকার ভয় থাকবে না। তাহলে তো আমাদের গ্রামের লোকের অনেক কষ্ট দূর হয়ে যাবে গো, আমাদের হোটেলে কাজ করে। সেইটাই তো চাইছি রে। তার জন্যে আমাদের দুই বোনকে হাতে হাত রেখে কাজ করতে হবে। দেখো, আমরা এবার থেকে সেটাই করব। এভাবে আর কতদিন আমাদের লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে পূজা? দেখো, তুমি যেটা চাও সেটা এই মুহূর্তে হওয়া সম্ভব নয়। তাহলে কি আমি ধরে নেব তুমি আমাকে চাও না? আমি তোমাকে চাই, কিন্তু আমারও একটা পরিবার আছে। সেই পরিবারে বড় অভাব। আমার ঘরে বোন আছে, বুড়ো ঠাকুমা আছে, তিনি আমাকে মানুষ করেছেন। তাদের অভাব না দূর করে আমি তো স্বার্থপরের মতন তোমার কাছে চলে যেতে পারি না। তুমি একা মেয়ে হয়ে তাদের অভাব কিভাবে দূর করবে? আমি একটা ঝাল কাঁকড়ার হোটেল খুলতে চাই, আর আমি স্বপ্ন দেখি যে সেই হোটেলটা ভীষণ বড় হয়ে দেশে বিদেশে সুনাম অর্জন করবে।
যত দিন না সেটা হচ্ছে ততদিন আমাদের বিয়ে করা সম্ভব নয়। তোমার হঠাৎ করে আবার হোটেল করবার কি প্রয়োজন পড়লো? সেটা যেদিন তুমি বুঝতে শিখবে সেই দিন তুমি আমাকে ভালোবাসার যোগ্য হবে। আমার নিজেরও রমরমার কাঁকড়ার ব্যবসা চলছে। এখন এই পূজা মেয়েটা একটা নতুন কাঁকড়ার হোটেল খুলে আমার ব্যবসাটা চাপা দেওয়ার চেষ্টা করছে। সেটা আমি কিছুতেই হতে দেব না। যতই তোমার ভালো রান্না করবার প্রতিভা থাকুক পূজা, তোমাকে আমার ঘরে এসে আমার অধীনেই থাকতে হবে সারা জীবন। কি হলো, চুপ করে কি ভাবছো? এটাই ভাবছি যে তুমি এটা না করলেও তো পারতে। ওই যে বললাম, আমার স্বপ্ন, আমি স্বপ্ন ছাড়া বেঁচে থাকতে পারবো না। কথাটা তুমি কান খুলে শুনে রাখো। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো। আমি তোমাকে আর এই কথা বলে বিরক্ত করব না। কি হয়েছে পলাশ? এই বিকেলবেলা এরকম হতাশ মুখে কোথায় যাচ্ছ? খগেনদা, কি করব কিছু বুঝতে পারছি না। এই কি হয়েছে তোমার? তোমাকে তো এরকম হতাশায় কখনো দেখিনি। সেটাই তো বলছি খগেনদা, আমার সবকিছু একেবারে ধ্বংস হয়ে গেছে মনে হচ্ছে। যাকে ভালোবাসলাম সেই কিনা আমার সাথে প্রতিযোগিতা করে ব্যবসা করতে চাইছে। আরে তাতে ভেঙে পড়লে তো চলে নাকি? হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি কি বলবে, কিন্তু তাও আমি সহ্য করতে পারছি না। চোখের সামনে আমি কল্পনাও করতে পারছি না যে 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 আমার অনুগত হয়ে চলবার কথা সারা জীবন, সে কিনা আমার চোখে চোখ রেখে দাঁড়ানোর কথা ভাবছে। আরে ভেঙে পড়লে চলবে, তার জন্য অনেক উপায় আছে। আমি এতদিন ধরে পরিকল্পনা করছি যে আমি এই গ্রামে রাজা হব। রাজা হওয়ার জন্য এখানে ছোট সব ব্যবসাগুলোকে নষ্ট করতে হবে, আর এভাবেই সংসারে সংসারে বিভেদ লাগিয়ে আমি সব ছোট ব্যবসাগুলোকে খেয়ে নিজে বড় লোক হয়ে উঠব। এই শোনো, এই মেয়ে জাতটাই এরকম। এদেরকে একবার লাই দিলে এরা মাথায় উঠে বসে। তুমি পুরুষ মানুষ, তুমি একজন দুজন মেয়ের সাথে এরকম মিশবে, তারপর তাকে ছেড়ে দেবে সময় হলে, বুঝলে? এখন যদি তোমার মনে হয় ওই পূজা নামের মেয়েটা তোমার মাথার উপর দিয়ে যেতে চাইছে, তাহলে ওকে শেষ করে দাও, তারপর লাথি মেরে সরিয়ে দাও। সেটা কিভাবে সম্ভব? বলো না পলাশ, তোমাকে কি আর সব কথা বুঝিয়ে বলতে হবে? কোনো পরিকল্পনা আছে? দেখো, তোমাকে ভালো কথা বলে রাখছি, ওই পূজা মেয়েটাকে আমি খুব ভালোভাবে চিনি। ও সুবিধাবাদী মেয়ে, তাই বলছি এখনই ছেড়ে দিও। আর না হলে বুদ্ধি করে ওর সাথে আমরা এমন কিছু করব যাতে ও ধনে প্রাণে মারা যায়। আমিও এর উচিত শাস্তি দিয়ে ওকে ছাড়বো। আমি ওকে দেখিয়ে দেব যে মেয়েদের স্থান মাথার উপরে নয়, পায়ের নিচে। সেদিন আমাদের মধ্যে পরিষ্কার করে কথা হয়ে গেল, আবার তুমি কেন আমাকে ডেকে পাঠিয়েছো? দেখো, সেদিন সব বিষয়গুলো আমাদের মধ্যে পরিষ্কার হয়নি। একটা বিষয় আমাদের পরিষ্কার করে নেওয়া জরুরি। কি বিষয়? তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। আমি চাই না তুমি ব্যবসাটা করো। এই কথাটা তুমি আগেও বলেছিলে, আর কিছু নতুন বলার আছে তোমার? কেন, তুমি তাহলে আমার কথা শুনবে না? যদি শোনার প্রয়োজন বোধ করতাম তাহলে ঠিকই শুনতাম। তাহলে শোনবার প্রয়োজন বোধ করছো না তুমি, বলো? তোমার এই অযথা কথা শুনতে চাই না আমি। শোনো, তুমি যদি নিজে মনে করো যে তুমি পুরুষ মানুষ হয়ে শুধুমাত্র ব্যবসা করতে পারো, তাহলে সেটা কিন্তু ভুল। আমি মেয়ে হয়ে প্রমাণ করে দেব যে আমিও সব কাজই করতে পারি। আমি এটা কিছুতেই হতে দেব না। ঠিক আছে, তোমার যদি বাধা দেওয়ার ক্ষমতা থাকে তুমি আমাকে আটকে দিও, আমিও দেখব তোমার কত ক্ষমতা। এই জন্যই কথায় আছে, জীবনে কাউকে বেশি লাই দিয়ে মাথায় তুলতে নেই। তোমাকে বেশি মাথায় তুলেছিলাম তো, সেটার ফল ভোগ করতে হচ্ছে আমাকে। বেশি ফালতু বক বক করো না তুমি। তুমি বুঝতে পারবে একদিন যে তুমি কত বড় ভুল সিদ্ধান্ত নিচ্ছ। আর তুমিও বুঝতে পারবে যে তুমি আমাকে বাধা দিয়ে ঠিক কাজ করনি। একদিন এর জন্য আফসোস করতে হবে তোমাকে। জেঠু, আমরা তোমার কাছে এলাম কিছু সাহায্যের জন্য। হ্যাঁ, আমাদের কিছু পরামর্শ লাগবে জেঠু। কি জানতে চাও তোমরা? দেখো, আমরা খুব ভালো করেই জানি যে তুমি একসময় এই গ্রামের খুব ভালো নেতা ছিলে। হয়তো এখন তোমাকে সবাই ভুলে গেলেও আমরা কিন্তু ভুলিনি। আমরা তোমার কাছ থেকে তাই পরামর্শ নিতে এসেছি। সেটাই তো বলছি, কি পরামর্শ নিতে চাও? আমরা এই গ্রামে একটা ঝাল কাঁকড়ার হোটেলের ব্যবসা শুরু করতে চাই। দেখো, আমাদের সংসারের অবস্থা তো জানোই যে নুন আনতে পান্তা ফুরায়। সেই অবস্থা থেকে বের হতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা হোটেল খুলব, আর তাতে আমাদেরও লাভ আর গোটা গ্রামেরই লাভ।
তোমাদের সিদ্ধান্ত আমার খুব ভালো লেগেছে, কিন্তু কিন্তু কি জেঠু? ব্যাপারটা হচ্ছে যে একটু সাবধানে থেকো তোমরা ওই খগেন নামের বদমাইশ লোকটার থেকে। কেন? ওই লোকটা কি করবে বলে মনে হয় তোমার? আসলে ওই লোকটা পারে না এমন কোনো কাজ নেই। ওই লোকটাকে তো আজ থেকে চিনি না, বহুদিন ধরে ওকে আমি চিনি, এবং ওর কালো ইতিহাস এই গ্রামের মধ্যে শুধুমাত্র আমি জানি। কারোর কোনো ভালো ও সহ্য করতে পারে না, তাই বলছি যেটা করবে খুব সাবধানে। এই কথাগুলো বলে খুব ভালো করলে গো। আমরা সত্যি খুব সাবধানে থাকবো। আর তোমরাও আমাকে জানিয়ে খুব ভালো করলে। আমি যদি জানতে পারি কিছু চক্রান্ত হচ্ছে, তাহলে তোমাদেরকে জানাবো। শুনে যাও দাদারা, ভাইরা, আজ থেকে আমাদের ঝাল কাঁকড়ার দোকান শুরু হয়েছে। আমার দিদির হাতে সুস্বাদু রান্না খেয়ে যাও তোমরা। এ কি পূজা রান্না করছে নাকি? তাহলে তো খেয়ে যেতেই হচ্ছে। হ্যাঁ, আজ আমাদের হোটেলের উদ্বোধন, তাই সবাইকে আমরা ডেকে ডেকে খাওয়াচ্ছি, এসে খেয়ে যাও। কথা দিচ্ছি, এমন সুস্বাদু খাবার আর কোথাও পাবে না। এই নাও, তোমরা সবাই পেট ভরে খাও। সাধু সাধু, এই সুন্দরবন গ্রামে আমরা সবাই কাঁকড়া খেয়েছি, কিন্তু এত সুন্দর কাঁকড়া ঝাল রান্না তো এর আগে কখনো খাইনি। হেভি হয়েছে, হেভি। তাহলে তোমরা আমার হোটেলে রোজ আসবে তো? এ তো দেখছি খাবারের নেশা ধরিয়ে দিলে তোমরা। তোমার হোটেলে না এসে কি আর কোথায় যাবো? কার কাছে যাবো বলো দেখি? যদি সবাই তোমরা কথা দাও যে হোটেলে আসবে, তাহলে কিন্তু আমরা হোটেল আরো ভালো করে চালানোর ব্যবস্থা করব। অবশ্যই আসবো। এমন সুস্বাদু রান্না খেলে কি আর থাকা যায়? আমাদের ঘরে এমন রান্নার ব্যবস্থা কই? তার থেকে ভালো কাজের পর দুপুরে খাওয়া দাওয়াটা আমরা তোমার কাছ থেকে করে যাবো। হ্যাঁ, আমাদের খুব ভালো উদ্যোগ, মানে তোমাদের খুব ভালো উদ্যোগ আর কি। আশীর্বাদ করি তোমরা সমস্ত ঝড়ঝাপটা পেরিয়ে এগিয়ে যাও। দেখেছো তো পূজাদি, আমি বলেছিলাম না আমাদের ব্যবসার উন্নতি হবেই। দেখো, সবাই পছন্দ করছে প্রথম দিনেই। অবশ্যই তোমার হাতের জাদুতেই এমনটা হয়েছে। সত্যি কখনো ভাবতে পারিনি এত লোকের থেকে প্রশংসা পাবো। এবার সত্যি মনে হচ্ছে যে আমাদের এই হোটেলটা দেশে বিদেশে ছড়িয়ে পড়বে রে। এত ভালো রান্না করলে সেটা দেশে বিদেশে তো ছড়িয়ে পড়বেই, আর আমিও সেটা চাই। আজ আমার সত্যি আনন্দ হচ্ছে রে, নিজের চেষ্টায় কিছু করে ফেলার আনন্দ। আমারও খুব আনন্দ হচ্ছে। আর সহ্য হচ্ছে না খগেনদা, ওরা শুধুমাত্র বলে শান্ত থাকেনি, একটা নতুন হোটেল পর্যন্ত খুলে ফেলেছে। এটাই তো চাইছিলাম আমি। কি যা তা কথা বলছো তুমি? তুমি তো আমাদের দলে ছিলে, তাহলে ওদের হোটেল খোলায় তোমার এত আনন্দ কিসের? আরে আনন্দ তো অবশ্যই আছে, কারণ এইবার এই শুরু হবে আসল খেলা। এইবার জিততে হবে তোমাকে। কিন্তু জিতবো কি করে? জেতবার সব রাস্তা তো বন্ধ দেখতে পাচ্ছি। তুমি যদি চোখ বন্ধ করে থাকো তাহলে তো বন্ধ মনে হবেই রাস্তা। একবার চোখ খুলে চেয়ে দেখো, আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি। তাহলে কিছু উপায় বলো দেখি। এবারে উপায় একটাই, শেষ করে দাও ওদের স্বপ্ন। যদি তুমি ওই পূজা মেয়েটার ভালোবাসায় না পড়তে, তাহলে বলতাম ওই মেয়ে দুটোকেও শেষ করে দাও, কিন্তু এখন দেখছি ওদের বাঁচিয়ে রাখলে আরো মঙ্গল। তাহলে কি করব আমি? ওদের নতুন হোটেলে রাতের আঁধারে গোপনে লুকিয়ে আগুন লাগিয়ে দাও। মেয়ে দুটোর সব স্বপ্ন চিরতরে পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ, আর বেঁচে থাকতে থাকতে ওরা দেখবে এটাই হচ্ছে তোমার প্রতিশোধ নেবার একমাত্র রাস্তা। ঠিক বলেছ, আমি সেটাই করব, এবং এমন ভাবে করব যেন কেউ ঘুণাক্ষরেও কিছু বুঝতে না পারে। আরে আমার তোমার উপরে ভরসা আছে, আমি জানি তুমি সেই কাজটা খুব ভালো করে করতে পারবে। হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছিলাম রাখি, যে কোনো রকম সন্দেহজনক গতিবিধি বুঝতে পারলেই আমি তোমাকে জানাবো। কি হয়েছে, কিছু বুঝতে পেরেছেন আপনি? আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে কি খবর? খবরটা খুবই গোপনীয়, তাই তোমার দিদিকে না ডেকে আমি তোমাকে ডেকেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে বলতে পারেন।
খবরটা হচ্ছে যে এই খগেন পলাশের মাথা চিবিয়ে তোমাদের দোকানটা শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে এবং আমি খুব নিশ্চিত যে ওরা যে ধরনের লোক তাতে তোমাদের দোকানে আগুন লাগিয়ে সবকিছু শেষ করে দিতে পারে। কি বলছেন কি হরিপদ বাবু? এতে যে আমাদের সব স্বপ্ন একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। ওরা সেটাই চায় যে তোমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাক এবং বাধ্য হয়ে তোমার দিদি ওই পলাশের ঘরের বউ হয়ে সারা জীবন ঝি চাকরের মতো জীবন কাটাক। তাহলে কি করতে পারি বলুন? এই বিপদকে আটকানোর কোনো রাস্তা জানা আছে? আপাতত তোমাদের খুব সাবধানে থাকতে হবে এবং দোকানের উপর নজরদারি করে রাখতে হবে, কেউ যেন এসে ক্ষতি না করতে পারে। আপনি আমাকে কথাগুলো জানিয়ে খুব ভালো করলেন। এ কি পূজা, এখনো দোকান বন্ধ করনি তুমি? তোমার বোন কোথায়? ও আগেই বাড়ি চলে গেছে। আমি দোকান বন্ধ করে তারপর বাড়ি যাব। কিছু বলবেন আপনি? একটা সত্যি কথা বলতে চাই তোমাকে, অবশ্য যদি সেই কথা আমার বিশ্বাস না করে তাহলে নিজের চোখে গিয়ে দেখে আসতে পারো। আপনার কথাই আমাদের কাছে বেদ বাক্য। আপনি যেভাবে দেখাবেন জীবন সেই রকমই। শোনো, তবে তুমি যাকে এতদিন ভালোবেসে এসেছো সে এখন তোমার ভালোবাসার সুযোগ নিয়ে তোমার হোটেলের রেসিপি নিয়ে নিজে গোপনে হোটেল চালাচ্ছে। তোমাদেরকে সেই কথা বলেনি সে? কি মারাত্মক কথা বলছেন আপনি! আমার বিশ্বাসের সুযোগ নিয়ে এত বড় কাজটা সে করতে পারলো? আমার বিশ্বাস ভেঙে আমার পেছনে চাকু ঢোকাতে এসে একটুও ভাবলো না? আরে কিছু লোক এরকমই হয় পূজা, এরা কারোর ভালো সহ্য করতে পারে না। আসলে পলাশ ছেলেটা একটা চিটিংবাজ। তুমি আমার নিজের মতো, তাই তোমাকে ডেকে সাবধান করে দিলাম। তুমি ঠিক করেছো খগেনদা। তুমি খুব ভদ্র মানুষ বলেই আমাকে সব সত্যি কথা বলে দিয়েছো। আমার চোখ খুলে দিয়েছো তুমি। তাহলে আবার যেন গিয়ে ওই শয়তান ছেলেটার সাথে মিশো না। তুমি বলো তো, আমি দোকানটার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে পারি। কোনো দরকার নেই। আমি বিশ্বাস করি সততাই মানব ধর্ম। আর যখনই ছেলেটার এই মানব ধর্মের সাথে চিটিংবাজি করে চলেছে তখন আমার আর কিচ্ছু বলার নেই। তাহলে তুমি আর সম্পর্ক রেখো না ওই ছেলেটার সাথে। আমি অনেক ঠকেছি, আর ঠকতে পারবো না। ওই লোকটাকে ভরসা করে দেখেছি, আমার জীবন শেষ হয়ে গেল। একমাত্র প্রতিশোধ নিতে পারো তুমি, সেটাই তোমার একমাত্র রাস্তা। বেশ, ভেবে দেখি কি করা যায়। বাবা পলাশ, আমার একটা কথা শুনবে বাবা? হয়তো তুমি অনেক বড় হয়ে গিয়েছো, কিন্তু আমার একটা কথা শোনো, জীবনে উন্নতি হবে। কি কথা বলবেন বলুন জ্যাঠামশাই। কথাটা হচ্ছে যে তুমি ওই খগেন নামের লোকটার সঙ্গ ছেড়ে দাও। ওর সঙ্গে থেকে কারোর কোনোদিন ভালো হয়নি এবং হতেও পারে না। কেন হঠাৎ করে এরকম বলছেন বলুন তো? কারণটা হচ্ছে যে ওই বদমাইশ লোকটাকে আমি আজ থেকে চিনি না, অনেক বছর ধরে চিনি। আমি যখন এই অঞ্চলের সব থেকে বিখ্যাত নেতা ছিলাম, দেখেছি ও কিভাবে মানুষের ক্ষতি করত। আসলে একটা পিশাচের সাথে ওর কোনো তফাৎ নেই। আমাদের সাথে কি করেছে বলুন তো? তোমার কাছে গিয়ে পূজার নামে চুগলি করেছে, আর পূজার কাছে গিয়ে তোমার নামে চুগলি করে ওর মন ভাঙিয়ে দিয়েছে। কিন্তু এগুলো করে ওর কি লাভ? আসলে মানুষটা কোনোদিন কারোর ভালো দেখতে পারেনি। তোমরা সুখে থাকবে, ব্যবসা করে খাবে, এটা কোনোদিন মেনে নিতে পারেনি। আর ও নিজেও রাজা হওয়ার জন্য এই গ্রামের ছোট ছোট দোকানগুলোকে বন্ধ করে নিজের ব্যবসা চালু করতে চায়। সত্যি এত বড় ব্যাপারটা তো আমি বুঝতেই পারিনি। ভেবে দেখো একবার, আজকে তুমি আছো, কালকে তোমাকে ফেলে দিয়ে অন্য কাউকে ধরবে, অথচ তোমার সব যাবে, পূজার মতো একটা ভালো মনের মেয়ে যাবে, এটা সব থেকে বড় কথা। আমার চোখ খুলে গেছে, আমি বুঝতে পেরেছি যে আমার মগজ ধোলাই করে ওই শয়তান খগেন কিভাবে আমার মাথার মধ্যে বিষ ঢুকিয়েছে। আর সেই জন্যই তুমি তোমার বান্ধবীকে ছোট দেখিয়ে তার ব্যবসা ডুবিয়ে তার দোকানে আগুন লাগানোর পরিকল্পনা করেছিলে। ছি 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 ছি, এখন ভাবতেও লজ্জা করে। আমি ওর কাছে নিজে গিয়ে ক্ষমা চেয়ে নেব।
হয়েছে রে পূজাদি? এই রকম ভাবে মুখ গোমরা করে বসে রয়েছিস কেন? যাকে ভালোবাসলাম এত মন থেকে, সে কিনা আমাদের দোকানের সমস্ত রেসিপি জেনে নিয়ে গোপনে গোপনে একটা হোটেল খুলে চালাচ্ছে। দেখ, ঠাকুমা বলেছিল না, জীবনে সংঘর্ষ থাকবে, কিন্তু আমাদের লড়াই করে বেঁচে থাকতে হবে। আমরা তো বাঘ আর কুমিরের সাথে লড়াই করা মানুষ, তার থেকে তো মানুষের সাথে মানুষের লড়াই করা অনেক সহজ রে। কিন্তু ভালোবাসার মানুষের সাথে লড়াই করাটা খুব কঠিন। আমাকেও হরিপদবাবু ডেকে বলেছেন যে খগেন আর পলাশদা দুজনে মিলে খুব ভয়ানক পরিকল্পনা করছে, হয়তো ওরা চক্রান্ত করে আমাদের দোকানে আগুন লাগাতেও পারে। আমি একটা কথা ভেবেছি এবং বলতে পারিস যে সেটা সিদ্ধান্ত নিয়েছি। কি কথা শুনি? আমি আর ওর সাথে কোনো রকম সম্বন্ধ রাখবো না। আমার মনে হয় যে কারোর সাথে কোনো রকম সম্বন্ধ না রেখে আমরা দুজনে মিলে আমাদের ব্যবসাটাকে মন দিয়ে চালাই, সেটাই কিন্তু আমাদের জন্য ভালো হবে। তুই ঠিক বলেছিস রাখি, সেই জন্যই তো বলি তুই খুব বুদ্ধিমতী। যত মানুষের সাথে আমরা মিশবো তত আমাদের কাজ পিছিয়ে যাবে। তাই এখন থেকে যে আমাদের পথে এসে দাঁড়াবে তাদেরকে আমরা তাড়িয়ে দেব। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করা। আর আমরা কাউকে ভরসা করব না বা বিশ্বাসও করব না। এটাই ভালো কথা। পূজা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে এসেছি। আমি বুঝতে পেরেছি খগেন আমাকে ভুল ভাল বুঝিয়ে আমাকে দিয়ে উল্টোপাল্টা কাজ করিয়ে নিচ্ছে। ছোট লোকের জাত কথাকার, একদিন তুমি আমাকে বলেছিলে না, আজ আমি তোমাকে বলছি তুমি ছোট লোক, আর ছোট লোকের সাথে কোনো সম্পর্ক আমি রাখতে পারবো না। আমি বুঝতে পারছি তুমি রাগ করছো, তোমার রাগ করাটাও স্বাভাবিক, কিন্তু একটু ভেবে দেখো আমাদের সম্পর্কটার বিষয়ে। কোনো কিছু ভাবনা চিন্তার আমার জায়গা নেই। আর যে সম্পর্কটার কথা বলছো সেই সম্পর্কটা অনেকদিন আগেই ভেঙে গেছে, হয়তো সেই সম্পর্কটা কোনোদিনও তৈরিই হয়নি। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? ঠিক কথাই বলছি। যদি সেই সম্পর্কটা থেকে থাকতো তাহলে অন্তত লোকের কথা শুনে তুমি আমাদের দোকানে আগুন লাগানোর পরিকল্পনা করতে পারতে না, অথবা আমাদের রেসিপি চুরি করে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি অন্য দোকান খুলতে পারতে না। তুমি যখন সেটা আজ পেরেছো, তখন সেটা তুমি কালকেও পারবে অথবা পরশুও পারবে। তুমি কি আমাকে ক্ষমা করে দেবে না? আমার জীবনে বিশ্বাসঘাতকের কোনো স্থান নেই। বেরিয়ে যাও তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে। আমি তোমার পায়ে ধরছি পূজা। যদি পা ছুঁতে আসো তাহলে আমি লাথি মেরে তাড়িয়ে দেবো তোমাকে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কারোর সাথে কোনো রকম যোগাযোগ না রেখে নিজের মতন করে নিজের ব্যবসা চালাবো। আমাকে আমার জীবনটা বাঁচতে দাও। সত্যি কি আমি চলে যাব? নিজের ভুল বুঝতে পারবার পরেও কি তুমি আমাকে একটা সুযোগ দেবে না? না, দেব না। এক্ষুনি যদি তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে না যাও তাহলে আমি লোক ডাকতে বাধ্য হব। ঠিক আছে পূজা, তুমি শান্ত হও, আমি চলে যাচ্ছি। শুধু এতটুকু বলে যাই যে আমি নিজের ভুল বুঝতে পেরেছি।